প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা লাল সালু উপন্যাসটি নিয়ে বিস্তৃত আলোচনা করছি। গতদিন আমরা যে অংশে ছিলাম যে গ্রামে এবার প্রচুর ফসল ফলেছে, ধান হয়েছে, মজিদের গোলাগুলো ধানে পরিপূর্ণ হয়ে গেছে। এই সময় গ্রামের অনেক মানুষ মজিদের প্রশংসায় পঞ্চমুখ। তখন মজিদ সবাইকে বিনীত নম্রভাবে বলে যে সবকিছু খোদা তাআলার ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। আরো একজন আছেন যিনি মাজারে সেই ঘুমিয়ে আছেন লাল শালু কাপড়ে আবৃত, সে মুদাচ্ছির পীর, তার করুণা, তার দয়া। তো এই কথাগুলো শুনে গ্রামের মানুষরা, এই আবেগের কথা শুনে তাদের চোখেও জল চলে আসে, তাদের চোখ জল ছলছল করে ওঠে। বস্তুত মজিদকে দেখে তাদের আসল কথা স্মরণ হয়। খোদার রহমত না হলে মাঠে মাঠে ধান হতে পারে না। তার রহমত যদি শুকিয়ে যায়, বর্ষিত না হয়, তবে খামার শূন্য হয়ে খাঁ খাঁ করে। বিশেষ দিনে সে কথাটা স্মরণ করবার জন্য মজিদের মতো লোকের সাহায্য নেয়। তার কাছেই শুকর গুজার করবার ভাষা শিখতে আসে। অপূর্ব দীনতায় চোখ তুলে মজিদ বলে, দুনিয়াদারি কি তার কাজ? খোদা তাআলা অবশ্য দুনিয়ার কাজ কামকে অবহেলা করতে বলেননি, কিন্তু যার অন্তরে খোদা রসুলের স্পর্শ জাগে, তার কি দুনিয়াদারি ভালো লাগে? অবহেলা করতে বলে ভালো লাগে বলে মজিদ চোখ পিট পিট করে, যেন তার চোখ ছল ছল করে উঠেছে। যে শুনে সে মাথা নাড়ে ঘন ঘন। অস্পষ্ট গলায় সে আবার বলে, খোদার রহমত সব। মজিদ অভিনয়ে ভীষণভাবে পটু, পাকা অভিনেতা। এ কারণে গ্রামের লোকজন ফসল ফলার সাথে সাথে তারা খোদাকে ভুলে যায় না। মজিদের কাছ থেকে তারা আজকাল কিভাবে খোদা তাআলার প্রতি আনুগত্য স্বীকার করতে হয়, তার অশেষ দয়ার প্রতি, রহমতের প্রতি, করুণার প্রতি কিভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, সে ভাষা তারা শিখে গেছে। মজিদ তাদের অভিনয়ের ভঙ্গিতে বারবার বলবার চেষ্টা করে যে খোদা রাসূলকে যে জেনেছে, খোদা রাসূলের যিনি প্রকৃত বান্দা, তার কি পার্থিব জীবনের এই দুনিয়াদারি তার কাছে মানায় না। পার্থিব এই সম্পদ, সহায় সম্পদ, বাড়িঘর, জায়গা জমি, ফসল, এগুলোতে তার তো আসলে কোন রকম আকর্ষণ নাই। তবুও সবই খোদা তাআলার ইচ্ছা। আরো বলে যে সে রহমতের জন্য সে খোদার কাছে হাজারবার শুকর গুজারি করে, কিন্তু আবার দুমুঠো ভাত খেতে না পেলেও তার চিন্তা নেই। খোদার উপর যার প্রাণ মন দেহ ন্যস্ত, সে খোদার উপর যে তোয়াক্কল করে, তার আবার এসব তুচ্ছ কথা নিয়ে ভাবনা। বলতে বলতে সে একটা বিচিত্র হাসি ফুটে ওঠে মজিদের মুখে। কোটরাগত চোখ ঝাপসা হয়ে ওঠে দিগন্ত প্রসারী দূরত্বে। তার যে চোখে দিগন্ত প্রসারী দূরত্ব জেগে ওঠে, সে চোখ ক্রমশ সূক্ষ্ম ও সুচাগ্র তীক্ষ্ণ হয়ে ওঠে। হঠাৎ সচেতন হয়ে মজিদ প্রশ্ন করে, তোমার ধান কেমন হইল মিয়া? তুমি
বলুক, আপনি বলুক, সকলকে সে মিয়া বলে সম্বোধন করার অভ্যাস মজিদের। লোকটি ঘাড় চুলকে নীতিবীতি করে বলে, যাই হইছে তাই যথেষ্ট, ছেলে পুলে লইয়া দুই বেলা খাইবার পারুম। আসলে এদের করাই অভ্যাস। 50 মণ ধান হলেও অন্তত 100 মণ বলা চাই। বতর দিনে উঁচিয়ে উঁচিয়ে রাখা ধানের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করানো চাই। লোকটির ধান ভালোই হয়েছে, বলতে গেলে গত 10 বছরে এমন ফসল হয়নি। কিন্তু মজিদের সামনে বড়াই করা তো দূরের কথা, ন্যায্য কথাটা বলতেই তার মুখে কেমন বাধে। তাছাড়া খোদার কালাম জানা লোকের সামনে ভাবনা কেমন যেন গুলিয়ে যায়। কি কথা বললে কি হবে বুঝে না উঠে সতর্কতা অবলম্বন করে। গ্রামের কম বেশি সবারই এবার প্রচুর পরিমাণে ধান হয়েছে। এরকম একজন বয়স্ক লোককে মজিদ বলে, তোমার ধান কেমন হইল মিয়া? মজিদের সামনে গ্রামের লোকগুলো এসেই কাচুমাচু হয়ে যায়। খোদার কালাম জানা লোক, খোদার সম্পর্কে অগাধ জ্ঞান রয়েছে, ধর্মীয় গ্রন্থ সম্পর্কে, কোরআন শরীফ সম্পর্কে। এরকম মানুষের সামনে আসলে গ্রামের মানুষগুলো কেমন যেন কাচুমাচু করতে শুরু করে। তারা বিনয়ী হয়, কি বলতে কি বলে সেটা তারা ভেবে পায় না। এই কারণেই ইতিবিতি করে সংকোচের সাথে সে বলছে যে ধান যা হয়েছে ছেলে পুলে নিয়ে সে 3 বেলা অন্তত খেয়ে পড়ে, 2 বেলা খেয়ে পড়ে বাঁচতে পারবে। কথার কথা কয় মজিদ, তার উত্তরের প্রতি লক্ষ্য থাকে না। তার অন্তরে ক্রমশ যে আগুন জ্বলে উঠছে, তারই শিখার উত্তাপ অনুভব করে সে উত্তাপ ভালোই লাগে। লোকটি অবশেষে উঠে দাঁড়ায়, তবে যাওয়ার আগে হঠাৎ এমন একটা কথা বলে যে মজিদ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, এবং যে আগুন জ্বলে উঠছিল তার অন্তরে তা মুহূর্তে নির্বাপিত হয়। মজিদ ভিতরে ভিতরে খুব উল্লসিত ছিল, আনন্দিত ছিল, আপ্লুত ছিল যে এবার তার ফসল অনেক বেশি হয়েছে, অনেক বেশি ধান হয়েছে, গোলাগুলো ধানে ভর্তি হয়ে গেছে। কিন্তু যেই লোকটার সাথে তার কিছুক্ষণ আগে কথাবার্তা চলছিল, সেই মানুষটি যাবার আগে এমন একটা কথা বলল যাতে করে মজিদ একেবারে থমকে দাঁড়িয়ে আছে গাছটার নিচে। লোকটি অবশেষে সংক্ষেপে ব্যাপারটি হলো এই, গৃহস্থদের গোলায় গোলায় ধান ভরে ওঠে, যখন ধান ভরে ওঠে তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয়। এই সময় খাতির যত্নটা হয়, মানুষের মেজাজটাও খোলাসা থাকে। যেবার আকাল পড়ে সেবার অতি ভক্ত মুরিদের ঘরেও 2 দিন গা ঢেলে থাকতে ভরসা হয় না পীর সাহেবদের। তো ফসলের মৌসুমে, ধান কাটার মৌসুমে এই সময়টাতেই বাড়িতে বাড়িতে, গ্রামের মুরিদদের বাড়িতে বাড়িতে পীরদের আগমন শুরু হয়, সফর শুরু হয়। ফসল ভালো হলে মুরিদদের মন ভালো থাকে, পীরদের খেদমত করা, খাওয়ানো, আপ্যায়ন এই সময়টা তারা প্রাণ খুলে করে থাকে। কিন্তু যে বছর ধান বেশি ভালো হয় না সে বছর কিন্তু মুরিদদের বাড়িতে পীরেরা খুব বেশি দিন থাকতে পারেন না, আদর আপ্যায়ন খুব একটা হয় না। দিন কয়েক হলো 3 গ্রাম পরে এক পীর সাহেব এসেছেন। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা তার পুরনো মুরিদ, তিনি সেখানেই উঠেছেন।
পীর সাহেবের যথেষ্ট বয়স। লোকে বলে এককালে আগুন ছিল তার চোখে, আর কণ্ঠে বজ্র নিনাদ। একদা তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোন এক স্থান থেকে নাকি খোদার বাণী প্রচার করবার উদ্দেশ্যে প্রচন্ড পথশ্রম স্বীকার করে এ দূর দেশে আসেন। সে কতদিন আগে তা পীর সাহেবও সঠিকভাবে জানেন না, কিন্তু এ অজ্ঞতা স্বীকার্য নয় বলে কোন এক পাঠান বাদশাহের মৃত্যুর সঙ্গে হিসাব মিলিয়ে সে স্মরণীয় আগমনকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ণীত করা হয়। বিষয়টা হলো এই, এখান থেকে 3 গ্রাম পরে বড় এক পীর সাহেব নাকি এসেছেন। তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্য থেকে এসেছিলেন খোদার বাণী, ইসলামের বাণী, শান্তির বাণী প্রচার করবার জন্য অনেক দিন আগে। তো সেটা কতদিন পীর সাহেব নিজেও বলতে পারেন না তার পূর্বপুরুষেরা কবে এসেছিলেন। তবে হ্যাঁ, কোন এক ভারতবর্ষের কোন এক পাঠান বাদশার মৃত্যুর তারিখ দিনক্ষণের সাথে হিসাব মিলিয়ে একটা সময় নির্ধারণ করা হয়েছে। যে দেশ ছেড়ে এসেছেন সে দেশের সঙ্গে আজ অবশ্য কোনো সম্বন্ধ নেই, কেবল বৃহৎ খড়গনাশা গৌরবর্ণ চেহারাটি ছাড়া। ময়মনসিংহ জেলার কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বসবাস করছেন বলে তাদের ভাষাটাও এমন বিশুদ্ধভাবে স্থানীয় রূপ লাভ করেছে যে মুরিদানির কাজ করবার প্রাক্কালে উত্তর ভারতে কোনো এক স্থানে গিয়ে তাকে উর্দু জবান ইস্তেমাল করে আসতে হয়েছিল। যে পীরের একটা ইতিহাস আছে, তাদের পূর্বপুরুষের একটা ইতিহাস আছে। সেই দেশ ছেড়ে কবে তারা এসেছিলেন তার হিসেব নিকেশ নিয়ে যদি অনেক জটিলতা আছে। তবে হ্যাঁ, পীর সাহেবের চেহারার মধ্যে, শারীরিক গঠনের মধ্যে যেন একটা সেই মধ্যপ্রাচ্যের ভাব এখনো লেগে আছে। তার নাক ভীষণ লম্বা, খড়গনাশা, খড়গের মতো, তরবারির মতো তার নাক, লম্বা নাসিকা তার নাক তার, এবং খুব গায়ের রং খুবই ফর্সা। এই চেহারাটা সেই মধ্যপ্রাচ্যের মানুষদের সাথে গঠনের সাথে মিলে যায়। তার পূর্বপুরুষ যেহেতু মধ্যপ্রাচ্য থেকে এসেছিলেন, ময়মনসিংহ জেলার কোনো একটা অঞ্চলে তারা বংশানুক্রমে বাস করে আসছেন, আর সেখানকার ভাষাটাও তারা রপ্ত করেছেন, আয়ত্ত করেছেন। মুরিদানির কাজ করতে করতে তাদের বিভিন্ন জেলায় যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। এই কারণে সেই উর্দু ভাষাটা যেহেতু জানতে হয়, ধর্মীয় আরবি, ফার্সি, উর্দু এই ভাষাগুলো তাকে জানতে হয়। এই কারণেই এই পীর সাহেব বিভিন্ন জায়গায় মুরিদদের বাড়ি বাড়ি ঘোরা, সফর করা, দেখতে যাওয়া, এসবের কাজ করতে গিয়ে এক সময় উত্তর ভারতের কোনো একটা জায়গায় গিয়ে তিনি উর্দু ভাষাটাও শিখে এসেছেন, রপ্ত করে এসেছেন। পীর সাহেবের খ্যাতির শেষ নেই, তার সম্বন্ধে গল্পেরও শেষ নেই। সেই গল্প তার রুহানি তাকত ও কাশফ নিয়ে। মাজারের ছায়ার তলে আছে বলে সমাজে জানাজা পড়ানো খনকার মোল্লার চেয়েও মসজিদের স্থান অনেক উঁচুতে, কিন্তু রুহানি তাকত তার নেই বলে অন্তরে অন্তরে দীনতা বোধ করে। কখনো কখনো খোলাখুলি ভাবে লোকসমক্ষে সে দীনতা ব্যক্ত করে, কিন্তু করে এমন ভাষায় ও ভঙ্গিতে যে তার মহৎ ব্যক্তির দীনতা প্রকাশের পর্যায়ে গিয়ে পড়ে, এবং প্রতিক্রিয়া লক্ষ্য করে মজিদ নিশ্চিন্ত থাকে। মজিদ দীর্ঘকাল এই মাজারটির দেখাশোনা করে।
এই কারণে গ্রামের ধর্মীয় কাজগুলোতে সে নেতৃত্ব দেয়, সে কাজগুলো করে থাকে। তারপরও তার মধ্যে এক ধরনের নিজের অজ্ঞতা কাজ করে, দীনতা তার মধ্যে কাজ করে, যে তার মধ্যে হয়তো বা আধ্যাত্মিক শক্তি, অলৌকিক শক্তি, এগুলো অলৌকিক জ্ঞান, স্রষ্টার প্রতি, সৃষ্টিকর্তার প্রতি যে অগাধ জ্ঞান, এগুলো পুরোপুরি তার মধ্যে নেই, কিছুটা সীমাবদ্ধতা আছে। কিন্তু সে এগুলো এত বিনয়ের সাথে অন্যদের কাছে প্রকাশ করে যে তাতে করে অবশ্য সাধারণ মানুষ তার এই অজ্ঞতাটাকেও মহত্বের পরিচয় হিসেবেই গ্রহণ করে। কিন্তু জাদ্রেল পীররা যখন আশেপাশে এসে আস্তানা গাড়েন, তখন মজিদ কিন্তু শঙ্কিত হয়ে ওঠে, ভয় হয় তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে। অন্য এক ব্যক্তি এসে যে বৃহৎ মায়াজাল বিস্তার করবে, তাতে সবাই একে একে জড়িয়ে পড়বে। মজিদ তার নিজের দীনতার কথা, অজ্ঞতার কথা, অপূর্ণতার কথা খুব ভালোভাবেই জানে। এই কারণে তার মাঝে মধ্যে ভয় জেগে ওঠে যে হয়তো বা এমন একটা দিন আসবে যেদিন বড় কোনো পীর এসে এই এলাকার, এই অঞ্চলের সমস্ত মানুষকে তার মোহনীয় ধর্মীয় জ্ঞানে, আধ্যাত্মিক জ্ঞানে মুগ্ধ করবে, মায়াজালে তাদেরকে আবদ্ধ করবে। আর সেই দিন হয়তো এই গ্রামের মানুষরা এই মুদাসসির পীরের যে খাদেমদার, ছোট নিজেকে পীর হিসাবে সে যদিও প্রচার করবার নানা অপচেষ্টা সে করেছে, এই সাধারণ মজিদকে হয়তো বা সেদিন তারা ভুলে যাবে। অন্যের আত্মার শক্তিতে অবশ্য মজিদের খাঁটি বিশ্বাস নেই। আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতেই তার বিশ্বাস হয় না। তবে এসব তার অন্তরের কথা, প্রকাশের কথা নয়। অতএব কিছু মাত্র বিশ্বাস ছাড়াও সে আশ্চর্য ধৈর্য সহকারে অন্যের ক্ষমতার ভূয়সী প্রশংসা করে, বলে, খোদা তাআলার ভেদ বোঝা কি সহজ কথা? কার মধ্যে তিনি কি বস্তু দিয়াছেন সে কেবল তিনিই বলতে পারেন। মজিদ একটা কৌশল অবলম্বন করে। যখন সে শুনে যে অন্য কোনো বড় কোনো পীরের, গ্রামের মানুষ সেই পীরের খুব প্রশংসা করছে, অনেক বেশি প্রশংসা করছে, তখন মজিদ কিন্তু তাদের বাধা দেয় না। মজিদ খুব বিনয়ের সঙ্গে কৌশল করে বলে যে খোদা তাআলার যে রহস্য, সেটা বোঝার ক্ষমতা মানুষের থাকে না। তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম জ্ঞান বুদ্ধি দেন, প্রজ্ঞা দেন। আর সেই এটি ব্যক্তি থেকে ব্যক্তি, একজন মানুষ থেকে আরেকজন মানুষে আসলে আলাদা। এই কারণে এই জ্ঞান সবার একরকম হয় না, সমান হয় না। এবার মজিদ এর মন কিন্তু কদিন ধরে থমথম করে। সব সময়েই হাওয়ায় ভেসে আসে পীর সাহেবের কার্যকলাপের কথা। এদিকে মাজারে লোকদের আসা যাও প্রায় থেমে যায়। বতর দিনে মানুষের কাজের অন্ত নেই ঠিক, কিন্তু যেটুক অবসর পায় তারা ব্যয় করে থাকে পীর সাহেবের বাতরস স্ফীত পদযুগলে একবার চুমু দেবার আশায়। 3 গ্রাম দূরে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁর বাড়িতে যে বড় পীর এসেছেন, সেই পীরের বাতরস সমৃদ্ধ তার মোটাসোটা পায়ে তিনি আকার আকৃতিতে, বয়সের ভারে আকার আকৃতিতে তিনি অনেক স্ফীত হয়েছেন, মুটিয়ে গিয়েছেন। সেই পীরের তার ইতোমধ্যে বাত ধরেছে। সেই বাতওয়ালা পায়ে একবার চুমু খাওয়ার আশায় গ্রামের লোকেরা দলে দলে সেখানে যায়। আর ইদানিং তার মাজারে, এই মুদাসসির পীরের কবরে, এইখানে আর কেউ আসে না।
পদচুম্বন অবশ্য সবার ভাগ্যে জোটে না। দিনের পর দিন ভিড় ঠেলে অতি নিকটে পৌঁছেও অনেক সময় বাসনা চরিতার্থ হয় না। বিষয়টি খুবই জটিল। হাজার হাজার লোক সেখানে সেই বড় পীরের কাছে যায় তার পদচুম্বনের আশায়, তার পায়ে একবার চুমু খাওয়ার আশায়, কিন্তু এই যে বাসনা, এই যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটি সবার বেলা পরিপূর্ণ হয় না। কখনো কখনো এমন হয় যে খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়, সেই পদচুম্বন পদযুগল খুঁজে পাওয়া যায় না। সন্নিকটে গিয়ে তার নুরানি চেহারার দীপ্তি দেখেও কারো চোখ ঝলসে যায়, কারো এমন চোখ ঝলসানো কান্না পায় যে তার এগুবার আশা ত্যাগ করতে হয়। কখনো কখনো এমন হয়েছে যে পীরের খুব কাছাকাছি পদচুম্বনের আশায়, পায়ে চুমু খাওয়ার আশায় ভক্তরা গিয়েছে, মুরিদরা গিয়েছে, কিন্তু তার নুরানি চেহারা দেখে তার মধ্যে এক ধরনের দুর্বলতা চলে আসে, শৈথিল্য চলে আসে, কেমন যেন একটা অজানা ভীতি কাজ করে। তার কাছে গিয়ে তার পায়ে আর চুমু খেয়ে আসা হয় না। ভাগ্যবান যারা, তারা পীর সাহেবের হাতের স্পর্শ হতে শুরু করে দু এক শব্দ আদেশ উপদেশ বা তামাক গন্ধ ভারী বুকের হাওয়া লাভ করে। খুব ভাগ্যবান মানুষ যারা, তারা কিন্তু কখনো কখনো তাদের ক্ষেত্রে এমন হয় যে পীর তাদের সাথে দু চার কথা বলে, কিছু উপদেশ তরিকা সেটাও তারা দেয়। আর তামাক খাওয়া, এই পীরের বুকের তামাকের যে গন্ধ, সেটাও তারা কিছুটা নিয়ে আসে। রাত্রে বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে। রহিমা গা টেপে, কিন্তু টেপে যেন আস্ত পাথর। অবশেষে মজিদকে সে প্রশ্ন করে, আপনার কি হয়েছে? মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কতক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে, এক পীর সাহেব আইছেন না এই গ্রামে, তিনি নাকি মরা মানষেরে জিন্দা কইরা দেন। পাথর এবার হঠাৎ নড়ে। আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কটমট করে তাকিয়ে প্রশ্ন করে, মরা মানুষ জিন্দা হয় কেমনে? প্রশ্নটা কৌতূহলের নয় দেখে রহিমা দমে গেল। তারপর আর কোনো কথা হয় না। এক সময় মজিদ রহিমার পাশে শুয়ে আলগুছে ঘুমিয়ে পড়ে। প্রশ্নটা কৌতূহল। মজিদ ঘুমায় না। সে বুঝেছে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। এবার কিছু একটা না করলেই নয়। আজও অপরাহ্নে সে দেখেছে মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক চলছে উত্তরের দিকে। মজিদের অজানা যে ভীতি আশঙ্কা, যে লোকটি কথোপকথনের সময়, কথা বলবার সময় জানিয়ে দিয়েছিল, আজকে এই খবরটি তার ঘর অব্দি পৌঁছে গেছে। আজকে রহিমা তাকে জিজ্ঞাসা করছে যে পাশের গ্রামে যে পীর এসেছেন, তার নাকি এমন অলৌকিক ক্ষমতা যে তিনি মরা মানুষকে পর্যন্ত জীবিত করতে পারেন, জিন্দা করতে পারেন। এই খবরটি ভালো কথা নয়। রহিমার এই প্রশ্ন মজিদের মধ্যে, গালের মধ্যে যেন চপেটাঘাত করেছে, থাপ্পড় দিয়েছে। এবার সে সতর্ক হয়েছে। রহিমাকে সে ধমক দিয়েছে যে মরা মানুষ কিভাবে কে জিন্দা করতে পারে, কেউ কি এটা সম্ভব? আর তারপর রহিমা ঘুমিয়ে গিয়েছে, তার কৌতূহল নির্বাপিত হয়ে গিয়েছে, দমে গেছে। কিন্তু মজিদ তার কিন্তু চোখে ঘুম নেই, দুশ্চিন্তায়। তার কাছে এবার মনে হচ্ছে যথেষ্ট হয়েছে। এবার তার কোনো না কোনো কিছু করতেই হবে, একটা পদক্ষেপ তাকে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে তাকে নিতেই হবে। মজিদ ভাবে আর ভাবে। রাত যত গভীর হয় তত আগুন হয়ে ওঠে মাথা। মানুষের নির্বোধ বোকামির জন্য আর তার অকৃতজ্ঞতার জন্য একটা মারাত্মক ক্রোধ ও ঘৃণা উষ্ণ রক্তের মধ্যে টকবক করতে থাকে। সে ছটফট করে
একটা নিষ্ফল ক্রোধে। এক সময় ভাবে ঝালর দেয়া লাল শালু কাপড়ে আবৃত নকল মাজারটি এদের উপযুক্ত শিক্ষা, তাদের নিমক হারামির যথার্থ প্রতিদান। ভাবে একদিন মাথায় খুন চড়ে গেলে সে তাদের বলে দেবে আসল কথা, বলে দেবে, হাসবে হা হা করে, গগন বিদীর্ণ করে। শুনে যদি তাদের বুক ভেঙে যায় তবেই তৃপ্ত হবে তার রিক্ত মন। মজিদ তার ঘরবাড়ি বিক্রি করে সরে পড়বে দুনিয়ার অন্য পথে ঘাটে। এ বিশাল বিচিত্র দুনিয়ায় কি যাবার জায়গার কোনো অভাব আছে? মজিদ মনে মনে ভাবে সে গ্রামের মানুষগুলোকে এবার সে উচিত শিক্ষা দেবে, যেহেতু তারা পাশের গ্রামের আগত পীরের প্রতি অনেক বেশি ভক্তি শ্রদ্ধা এবং মজিদকে তারা অবজ্ঞা অবহেলা করতে শুরু করেছে। সে এই বিষয়টার একটা চূড়ান্ত মীমাংসা, চূড়ান্ত শিক্ষা গ্রামবাসীকে সে দিতে চায়। সে একদিন সকলের সামনে ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে যাওয়ার আগে আসল কথাটা সে বলে যেতে চায়, এবং সে বলবে সেদিন সে আসল কাহিনী সত্যি কথাটা বলবে, যে বাঁশঝাড়ের নিচে যে পীরের মোতাসের পীরের কথা মজিদ সে বলেছিল সেটা সম্পূর্ণ একটা মিথ্যা ঘটনা, মিথ্যা কাহিনী, বানোয়াট একটা গল্প, মিথ্যা একটা গল্প। এবং সেই দিন এই সত্যি জানবার পরে গ্রামবাসী যদি মানসিক আঘাত পায়, যদি তা মানসিকভাবে ভেঙে পড়ে, এটাই হবে তাদের জন্য উপযুক্ত একটা শিক্ষা। অবশ্যই ভাবনা গভীর রাতে নিজের বিছানায় শুয়েই সে ভাবে, যখন মাথা শীতল হয়, নিষ্ফল ক্রোধ হতাশায় গলে যায়, তখন সে আবার গুম হয়ে থাকে। তারপর শ্রান্ত বিক্ষুব্ধ মনে হঠাৎ একটি চিকন বুদ্ধি রশ্মি প্রতিফলিত হয়। মজিদ এই বিষয়টা নিয়ে ভাবে, মাথা যখন গরম হয়, প্রচন্ড রেগে যায়, তখন মাথা যখন ভাবতে ভাবতে চিন্তা করতে করতে যখন ঠান্ডা হয়, মাথাটা মেজাজটা ঠান্ডা হয়, তখন কিন্তু সে তার মধ্যে একটা বুদ্ধি চলে আসে। তো আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। তোমরা বাসায় উপন্যাসটি আবারও পড়বে এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত ক্লাস আমরা দিয়েছি, যে সমস্ত বিষয়, সেই ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করবে, বাড়ির কাজ করবে এবং একটা রুটিন মাফিক নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।